আসসালামু আলাইকুম। শুরু করছি আলতো ছোঁয়া সমুদ্র গঠন, পর্ব সংখ্যা 4 পার্ট 2। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পিউয়ের বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। এসএসসির জন্য মূল ক্লাসের পরেও বাড়িতে বাড়তি কোচিং থাকে। রোদে তেতে পুড়ে বাড়ি এসে কোনোরকম খেয়ে একটা লম্বা ঘুম দেয় ও। মাঝে মাঝে ক্লান্তিতে খেতেও চায় না। তখন হয় সেজমা নয়তো মেজমা আহ্লাদ করে মুখে তুলে খাওয়ান। কিন্তু আজ পিউর এসব ঘুমটুম কোথাও যেন উড়ে উধাও হয়ে গেল। খুব ফুরফুরে মনে ফ্রেশ হলো, খেলো, তারপর ঘর ছেড়ে বেরিয়ে এলো দুরন্ত কদমে। এর একটা বিশেষ কারণ, ধূসর ভাই। ছুটির পরে ফোন হাতে নিয়ে পিউ দেখেছে মানুষটা ফেসবুকে ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। এর মানে ওদিক থেকে গ্রিন সিগন্যাল, সম্ভাবনা জোরালো। হবেই তো। পিউ কি দেখতে খারাপ নাকি? সবাই বলে ও ঠিক বারবি ডলের মতো সুন্দর। চোখ দুটো খুব বড়, চিকন গোলাপি ঠোঁট, নিচের ঠোঁটের ওপরেই ছোট্ট একটা তিল, আর সঙ্গে আদুরে নাক। সব কিছু তো প্রশংসা করেই সবাই। তাহলে ধূসর ভাই পছন্দ করবেন না কেন? শিকদার বাড়ি একটা 3 তলা ভবন নিয়ে তৈরি। পুরো দেওয়াল ধবধবে সাদা রঙের, সামনে বিশাল উঠোন। মোট 4 বিঘা জমির ওপর বানানো এই বাড়ি। একদম পূর্ব দিকে বাড়ির পারিবারিক কবরস্থান, যেখানে এ বাড়ির সকল পূর্বপুরুষ শায়িত। বাড়ির সামনে গোল চত্বরের মতো বড় উঠোন, আর উঠোনের কোল ঘেঁষে বানানো বিশাল লোহার গেট। ভেতরে বসার ঘর, খাবার ঘর, রান্নাঘর আর দুপাশে 2টি অতিথি কক্ষ নিচতলায়। দোতলায় বাড়ির 4 কর্তার জন্য 4টি রুম বানানো। যদিও ছোট কর্তা আনিস এখনও অবিবাহিত। পেশায় তিনি নামিদামি উকিল। সেজ কর্তা আজমল রাঙামাটিতে পোস্টেড। পেশায় তিনি ফরেস্ট অফিসার। আর আফতাব আমজাদ 2 ভাই পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, গুলশান, বনানী আর বসুন্ধরা এলাকায় প্রপার্টি ইনভেস্টমেন্ট ও ল্যান্ড ডেভেলপমেন্ট কাজ দক্ষ হাতে সামলান তারা। এছাড়া 3 তলায় 5টা রুম, সেখানে এবারই ছেলেমেয়েরা থাকে। শুধু রাদিফের নামে ঘর থাকলেও বাবার অনুপস্থিতিতে সে মায়ের সঙ্গেই ঘুমায়। তবে এতদিন ধূসরের জন্য বরাদ্দ ঘরটা বন্ধ ছিল। মেজমা প্রতিদিন ঘর গোছাতেন, চাদর পর্দা সপ্তাহে সপ্তাহে পাল্টাতেন, আবার ছিটকানি এঁটে রাখতেন। পিউ উকি দিয়ে দেখল রুবাইদা আজও সেখানে কাউচের ওপর ধূসরের এক গাদা শার্ট প্যান্ট রাখা, কাচতে দেওয়া হয়েছিল। মাত্র ছাদের থেকে তুলে এনেছে পারভিন। পারভিন হলো গৃহকর্মী। বসে বসে সেগুলো ভাঁজ করছেন তিনি। পিউ চপল পায়ে ভেতরে এসে বলল, মেজমা। পিউ, ঘুমাসনি আজ? ঘুম আসছে না? কি করছো? এই তো একটু ঘর গুছিয়ে দিচ্ছি। হেল্প করবো আমি? পারবি? পিউ অমনি ছুটে এসে মেঝেতে দুপা গুটিয়ে বসলো। ধূসরের শার্টের সংখ্যা এখানে অনেক। সব একরঙা, কোনো ডিজাইন নেই, প্রিন্ট নেই, চেক নেই। হয় গাঢ় নীল, হালকা নীল, কালো, নয়তো ছায়ের ভর্তি। ব্যাপারটাই পিউ ঠোঁটে উল্টে ফেললো। মানছে এসব পরলে মানুষটাকে দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো কোনো রং হলো? সব ফ্যাকাশে। ধূসর ভাই পরবেন মেরুন রং, পিউর সবচেয়ে পছন্দের রং। তাহলেই না তাকে দেখতে একদম ওর স্বপ্নের সেই রাজপুত্রের মতো লাগবে। মেয়েটা বসে বসেই ওই রূপ কল্পনা এনে ফেললো। একটা মেরুন সিল্কের শার্ট আর 3টে বোতাম খোলা দিয়ে শ্যামলা বুক উকি দেবে। হাতটা থাকবে কনুই অবধি। সেখান থেকে সদর্পে চেয়ে থাকবে কবজির কালো বেল্টের ঘড়ি, চোখ কালো সানগ্লাস, সঙ্গে কালো প্যান্ট। আর চমৎকার কম্বিনেশন ফুটিয়ে ধূসর ভাই যখন সামনে এসে দাঁড়াবেন, মুগ্ধতায় পিউ পাগল হয়ে যাবে না? কী রে, কী ভাবছিস? নড়ে উঠল পিউ। হাত চালাতে চালাতে বলল, না না, কিছু না। রুবাইদা আপ্লুত গলায় বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না আমার ছেলে ফিরেছে। 2 চোখ ভরে ওকে দেখলাম, ছুলাম, মাথায় চুমু দিলাম, তাও বিশ্বাস হচ্ছে না। সেই রোগা পাতলা ছেলেটাকে বিদায় দিয়েছিলাম, আর আজ কত বড় হয়ে ফিরেছে। দিন যে কিভাবে যায়। পিউর কানে কথাগুলো ঠিকমতো ঢুকলো না, বরং টের পেল ধূসরের ধোয়া শার্টেও পারফিউমের সূক্ষ্ম ঘ্রাণ আসছে। মেজমায়ের চোখ এড়িয়ে একটা শার্ট নাকের কাছে ধরল ও। বেলি ফুলের কড়া ঘ্রাণে গন্ধে চোখ বুজে এলো অমনি। ইস, এমন নেশা নেশা গন্ধ কেন? হঠাৎ নিচতলা থেকে মিনা হাঁকছালেন, মেজো, ও মেজো, দেখে যা, আফতাবের কাণ্ড দেখে যা। বাজারে পাঠিয়েছিলাম, আবার কি করলো? বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ালেন রুবাইদা। যেতে যেতে বললেন, পিউ, তুই না পারলে রেখে দে, আমি আসছি। পিউ বললে, আসতে হবে না মেজমা, আমি পারবো। রুবাইদা ওইটুকুই না শুনেই দ্রুত নেমে গেলেন। পিউ বসে বসে সব কাপড় ভাঁজ করলো, যত্ন করে কাবার্ডে তুলে রাখলো। বিছানার চাদরটা টান টান করে গুজে বালিশ কম্বল সুন্দর করে সাজিয়ে রাখলো। জানালা আর বারান্দার দরজা আটকে দিল সন্ধ্যা নামছে বলে। তারপর চেয়ে চেয়ে দেখলো 4 দেওয়াল ঘুরিয়ে ঘুরিয়ে টাঙানো ধূসরের ছবিগুলো। কোথাও ধূসরের হাত, বেস্ট ফ্রেন্ড অফ দ্য কলেজ অ্যাওয়ার্ড, কোথাও ডিবেটের মেডেল, কোথাও মাইকের সামনে দাঁড়িয়ে তার কথা বলার ছবি, আবার একটা ক্যানভাসে ধূসরের নিজের হাতে আঁকা এই শিকদার বাড়ির
পিউ আগের এসব দেখেছে, কিন্তু তখন ওর বুকের ভেতর এমন দুরু দুরু করেনি, এত মুগ্ধতা আসেনি। স্কুল কলেজে তুষার ভাইকে দেখে এমন অবাধ্যের মতো ছলকায়নি হৃদয়, যা আজ হচ্ছে। বারবার হাজারবার পিউ টের পাচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট আসলে কি, কেমন, কীরকম। পিউ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, ধরে ধরে দেখলো তুষারের ঘড়ির স্ট্যান্ড। সব ঘড়ি একই ডিজাইন, শুধু বেল্টের রং আলাদা। হেয়ার ব্রাশ, হেয়ার জেল, পোমেড, ট্রিমার, সানগ্লাসের ট্রে, এমনকি পারফিউমও আপ্লুত হয়ে নেড়েচেড়ে দেখলো মেয়েটা। ঢাকনা খুলে দুবার স্প্রে করলো গায়ে, এত সুন্দর গন্ধ, মাগো। তারপর আয়না থেকে চোখ পড়লো ওর পড়ার টেবিলে, শেলফ ভর্তি বই, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, মোটা মোটা পুস্তক। লোকটা ম্যাথামেটিক্স নিয়ে পড়তেও জানে, সাথে আবার দেশ বিদেশের সাধারণ জ্ঞানের বই দিয়ে ভরা। বাবা, লোকটা এত পড়ে, অথচ পিউ তো পড়তেই ভালো লাগে না। ধূসরের নোটবুকও খুলে দেখলো সে, প্যাঁচানো হাতের লেখা। আচমকা মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। পিউ সাদা পাতার বের করে বাঁ হাত দিয়ে লিখলো, এই যে মেঘের রাজপুত্র বেশি হ্যান্ডসাম হবে না, নজর লাগবে। তারপর সেটা ওর ভার হিসেবে একটা পেপার ওয়েট রেখে বেরিয়ে এলো আস্তে ধীরে। আফতাব বড় বড় ইলিশ কিনে এনেছেন, কিন্তু অর্ধেক মাছই পচা, বরফ ছাড়তেই যেন গলে পড়ছে। এ নিয়ে রুবাইদা বকছেন। মিনা বললেন, আহা হয়েছে তো, থাক না। না থাকবে কেন, এই পচা মাছ দিয়ে আমি এখন কি করব, কিভাবে পাতে দেবো সবার, এত বয়স হলো এখনও মাছ চেনে না। আফতাব মুখ ভার করে রইলেন। পিউ এসে বললেন, তোমরা মেজো চাচ্চুকে বকছো কেন, মাছ পচা হলে মাছের দোষ, চাচ্চু কী করবে? আফতাব বলল, সেই তো, এই জন্যই আমি বাজারে যেতে চাই না, যাই কিনি কিছুই পছন্দ হয় না, ভালো লাগে না। আর ভদ্রলোক গজগজ করতে করতে ওপরে চলে গেলেন। পিউ বলল, আম্মু আজ কে কে ইলিশ ভাজা করবে? আজকে কি ইলিশ ভাজা করবে? না, সর্ষে ইলিশ করবো। পিউ নাক সিটকে বলল, ওসব অখাদ্য কে খায়? মিনা চোখ পাকে বলল, অখাদ্য কি, খাবার নিয়ে কেউ এভাবে বলে? আর তোর জন্য তো বানাচ্ছি না, ধূসরের খুব পছন্দ, ওর জন্য রাখবো। পিউ কুচকে থাকা মুখটা অমনি টান টান হয়ে গেল। এই রে, ধূসর ভাইয়ের পছন্দ। মুহূর্তেই সুর বদলে বলল, কী রাখবে বললে যেন? সর্ষে ইলিশ। ও, আমি শুনলাম সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তো আমারও খুব পছন্দ আম্মু, খাবো, আমিও খাবো। ওমা, কবে থেকে? অনেক দিন থেকে বলেছিলাম তো আমি, তুমি শোনোনি মনে হয়। মিনা ভুরু কুঁচকে বিড়বিড় করলেন, আমাকে আবার কবে বললো? রুবাইদা বলল, তা চাচার পক্ষে উকিল সাহেবা, আপনি যে কাজ নিলেন তা পেরেছেন তো, নাকি আমি যাব? সব গুছিয়েছি মেজমা, এত চিন্তা কেন? আমি কি ছোট আছি এখনও? জবা ওপর থেকে নামছিল, কথা শুনে বলল, বাহ, পিউ তো বড় হয়ে গেল, এখন তবে বিয়ে দেওয়া হবে। কি বলো আপা? রুবাইদা তাল মেলালো, তাই তো দেখছি, দেবো নাকি পিউ? পিউ লজ্জা পেল, কানের পাশে চুল গুছতে গুছতে বিড়বিড় করলো, দাও না মেজমা, আমাকে জোর করে ধরে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তখন প্রায় রাত 12টা বাজে। বাড়ির কর্তা থেকে গিন্নি সবাই বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যে যার ঘরে চলে গেছেন। ধূসর ফিরল এই সময়। পুরো বাড়িতে তখন ডিম লাইটের আলো ছাড়া আর কিছু নেই। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের রুমের দিকে এগুলো ঘর গোছানো, তবে আজকের গোছানোর ধরন আলাদা মনে হচ্ছে। বালিশ একটার ওপর একটা রাখা, মা তো এভাবে রাখেন না, বড় মাও না। কে এসেছিল রুমে? ধূসরের মাথায় চট করে পিওর নাম এলো। কেন এলো জানে না, পরক্ষণেই মনে হলো না, এত চমৎকার ঘর গোছানো অতটুকু মেয়ের কাজ নয়। হয়তো সেজমা গুছিয়েছেন। ও ড্রেসিং টেবিলের কাছে এলো, হাতঘড়ি খুলতে খুলতে খেয়াল করলো পারফিউমটা একটু বেঁকে আছে। ধূসর এভাবে রেখে যায়নি। তারপর নজর পড়লো টেবিলে, খোলা খাতার একটা পৃষ্ঠা ফ্যানের বাতাসে উঠছে। কাছে যেতেই চোখ পড়লো খাতায় থাকা গোটা গোটা আঁকা বাঁকা লেখা। ধূসর এবার নিশ্চিত হয়ে গেল, লেখাটা পড়তেই মেজাজ খিচড়ে গেল। অমনি এক টেনে পৃষ্ঠা ছিঁড়ে তড়বড় করে বেরিয়ে এলো বাইরে। পিউয়ের ঘর দক্ষিণে, ভেতরে আলো জ্বলছে। ধূসর বাইরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে ডাকলো, পিউ। মেয়েটা তখন পড়ার টেবিলে, সামনে বই খোলা, অথচ হাতে ফোন। ইনস্টাগ্রামে ধূসরের প্রোফাইল দেখছিল, নিউ ইয়র্কের একটা ছবি, তার বাস্কেটবল খেলার মুহূর্ত, পরনে স্পোর্টস ইউনিফর্ম, ঘামে ভেজা মুখ, এলোমেলো চুল, হাতে বল। ইস, কত কিউট। ঠিক তখনই সেই ভারী ডাকটা ছুটে এলো কানে। বুকের কাঁপুনির সঙ্গে তাল মেলাতে হাত থেকে ফোনটা খসে পড়ছিল প্রায়। সব ফেলে দৌড়ে এলো বাইরে। পরনে স্কার্ট পায়ে জড়ানোর উপক্রম হলেও কদম থামানো গেল না। উড়ন্ত পাখির মতো এসে দাঁড়ালো ধূসরের সামনে। ধূসরের মুখের বিরক্তি, সেই বিরক্তি বাড়ল বিড়াল ছানার মতো মেয়েটাকে দেখে। পরনে টপ, হাতা, শার্ট, নিচে কালো স্কার্ট, চুল পাঞ্চ ক্লিপ দিয়ে ওপরে আটকানো। এত ছোটোর মতো থাকে না কেন? অন্যদিকে পিউয়ের চেহারা উতলে পড়া আনন্দ। ছটফটিয়ে বলল, ডেকেছিলেন আমায়? ধূসর হাতের কাগজটা উঁচু করে বলল, এটা কি?
পিউ বড় নিষ্পাপ চোখে বলল, কাগজ কেন? ম্যাজিক করলে কি কবুতর হয়ে দেখবো? কবুতর দেখবো? ধূসর দাঁত চেপে বলল, কোষে একটা চড় মারলে সর্ষে ফুলও দেখবি। পিউ ঠোঁট উল্টে বলল, এভাবে বলছেন কেন? কি করেছি আমি? এইসব কে লিখেছে? পিউ লেখার দিকে চোখ বোলায়। অবুঝের ভান করে বলল, আমি কি করে জানবো? আমার হাতের লেখা এত বাজে নয়। ধূসর সরু চোখে বলল, তুই লিখিসনি? ওহো, আমি তো আপনার ঘরের সামনে দিয়ে যাইও নি আজ। ধূসর তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। তাও পিউ ভেতরে ভেতরে মিইয়ে গেলেও বাইরে অটল থাকার চেষ্টা করলো খুব। এই যা রেগে গেছে, এখন কিছুতে ধরা দেওয়া যাবে না। আচমকা ওর পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকলো ধূসর। পিউ জিভ কাটলো অমনি। খোদা, এই কী করতে চাইছে? হুড়মুড়িয়ে পিছু নিয়ে বললো, আমি লিখিনি তো। ধূসর পড়া টেবিলের শেলফ থেকে পিউর খাতা টেনে নামালো। ছেঁড়া কাগজটা পাশে রেখে পৃষ্ঠা উল্টে মিলিয়ে দেখলো হাতের লেখা। না, মিল নেই। ওর চোখ মুখ দেখে ঠোঁট চেপে হাসলো পিউ। গর্বে বুক ফুলে ভাবলো, ধূসর ভাই, পিউ দেখতে ছোট হলেও ওর বুদ্ধি অনেক বড়। এই চালাকি ধরার মতো বয়স আপনার এখনো হয়নি। ওই লেখা বাঁ হাতে লিখেছি, আপনি কেন? কেউ মেলাতে পারবে না। তারপর আগ বাড়িয়ে বলল, দেখলেন তো, মিল নেই। বললাম না আমি লিখিনি। ধূসর সোজা হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড ঠান্ডা চোখে চেয়ে রইল ওর মুখের দিকে। আচমকা চেয়ারটা ঘুরিয়ে দিয়ে ভুর নাচে বলল, বস। পিউ বিভ্রান্ত হয়ে বলল, হ্যাঁ বস। কণ্ঠটা আর শক্ত হলো এবার। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চেয়ারে বসলো পিউ। ধূসর কাগজটা সামনে রেখে বলল, এবার ঠিক এই লাইনটা বাঁ হাত দিয়ে লেখ। শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।